আমরা যদি ভুল ত্রুটি করে থাকি, সেটার হুম, ক্ষমা আপনারাই দেখবেন, সেটার বিচার আপনারাই করবেন। কিন্তু ধন্যবাদ। কোনো রাজনৈতিক দলকে সেটার বিচার ভাগ আপনারা দিবেন না। দেখেন সরল ভাই, যখন নির্বাচনে প্রার্থী ছিলাম তখন আপনার টকশোতে আমি এসেছি। নির্বাচনের আগেও আপনাকে আমি বলেছি যে সরকার কিন্তু আওয়ামী লীগ গঠন করে ফেলছে এবং আওয়ামী লীগকে ঠেকানোর মতো কোনো উপায় নাই, এবং জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার জন্য একটা নিশ্চয়তা চায়। এটা আপনার টকশোতে আমি বলেছি। এবং জাতীয় পার্টি কিন্তু সেভাবে বিরোধী দল হয়েছে, যেখানে যেখানে আওয়ামী লীগ তাকে আসন ছেড়ে দিয়েছে। এবং জাতীয় পার্টি সত্যিকার অর্থেই হুম। জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু স্বীকার করেছিলেন যে আমি বাধ্য হয়ে নির্বাচনে আসছি। ওনাকে ভারতে পাঠানো হয়েছে, ভারত থেকে ফিরে এসে উনি যে কথাটা বলেছে যে আমি ভারতের সাথে কি আলোচনা হয়েছে সেটা যদি আমাকে বলতে হয় তাহলে ভারতের অনুমতি আমার লাগবে, তা তখনই বোঝা গেছে। আমি তো মাঠে গিয়েছি, জনগণের কাছে গিয়েছি, আমি প্রচার করেছি। কেউ বলেছে ভাই ইনশাল্লাহ ভোট দিতে যাব না, কেউ বলেছে ভাই যাব। আমরা রাজনৈতিক কৌশল হিসাবে, আন্দোলনকে রূপরেখা হিসাবে আমরা সেটাকে গ্রহণ করেছি। এক একজন এক এক ধরনের আন্দোলনের রূপরেখা কেন্দ্র করে তারা এই আওয়ামী লীগের যে এক নায়কতন্ত্র যে বিষয়টা সেটাকে মোকাবেলা করার তারা চেষ্টা করেছে। এটা হলো এখন মূল। দেখেন, একটা কথা প্রচলিত আছে যে একাত্তরে যদি বুদ্ধিজীবীদের কথা শুনতো তাহলে স্বাধীনতা যুদ্ধ হতো না। এটা আসলে সত্যি কথা। আর এখনকার সময় এই যে আমাদের ফারুক ভাইদের মতো নেতাদের কথা যদি শুনে ডক্টর ইউনূস, তাহলে আর দেশ চালাতে পারবে না। ডক্টর ইউনূস যে সরকার, এই সরকারকে বর্তমানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করছে হচ্ছে এই সকল তরুণ নেতা। কারণে অকারণে রাস্তার মধ্যে নামতিছে কোন ধরনের ইস্যু, মানে কি ধরনের সব ইস্যুগুলো তারা অ্যারাইজ করছে, যেটার কারণে এটা মোকাবেলা করার মতো, যেহেতু এটা কোনো দলীয় সরকার না, মোকাবেলা করার মতো কোনো পরিস্থিতি তারা খুঁজে পাচ্ছে না। হুম। এই যে ইউনূস সরকারের সমালোচনা করার আহ, একটা অভিযোগ এনে ওরে একটা দেখলাম আমি যে শহীদ মিনারে, আমি এটা তীব্র নিন্দা জানাই। কিন্তু দেখেন সেখানে ওনাকে হ্যাস্ত ন্যস্ত হতে হয়েছে। তো নিজেদেরই তো ঐক্য নাই, উনি আবার আরেকজনের ঐক্যের বিষয়ে ওনারা কি মতামত দিবেন। এবং ওখানে একটা টক শোতে আমি শুনেছি যে উনি ওখানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন না, ওনাকে দলকে দেওয়া হয়েছিল, উনি গেছে বক্তৃতা দেওয়া, যাই ওইসব নিয়ে আমি আলোচনা করতে চাই না। যে দলে উনি ফিরে গেছেন সেই দলের নেতা সম্পর্কে অনেক কথা বলেছে, টাকা খাইছে, এটা ওইটা হ্যান ত্যান, এমন কোনো কথা নাই যে তারা বলে নাই। তো ব্যাপার হচ্ছে যে এসব নিয়ে না বলাটাই আমার জন্য খুব ভালো, বলতেও চাই না। যার যার রাজনৈতিক অবস্থান সে সে তৈরি করবে, এটা তাদেরই ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি কারো গায়ে যখন ইটটা মারবেন তখন পাটকেলটা তো আপনাকে খেতে হবে। উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তো ব্যাপার হচ্ছে এত উত্তেজিত হয়ে কখনো রাজনীতি করা যায় না। রাজনীতি অত্যন্ত কৌশলের একটা জায়গা। আর অরাজনৈতিক ব্যক্তি যদি কখনো রাজনীতি শিখে ফেলে তাহলে তার সাথে রাজনীতি করা আরো কঠিন ব্যাপার। আজকে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একটা কথা মনে পড়লো। উনি একটা কথা বলতেন যে তোমরা যারা আমাকে স্বৈরাচার বলো, আমার পরে যারা আসবে তাদেরকে তোমরা কি নামে ডাক। তো সেই সামনের ভবিষ্যৎটা এখনো কিন্তু আমাদের জন্য রয়েছে। ফয়জল ভাই একটা খুব সুন্দর একটা কথা বলেছেন বিএনপি কে নিয়ে, খুব ভালো লেগেছে। কিন্তু ওনার একটা কথাই আমি বিএনপির সর্বনাশ দেখছি। সেটা কি জানেন? উনি বললেন যে তারেক রহমানের বিএনপি যেটা হবে সেটা কিন্তু অন্য কোন রকমের বিএনপি হবে না। আমি আপনাদের অনুরোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপিটা করেন ভাই, ভুল করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক। পরেশ ভাই, একটু সংশোধনী দেই প্লিজ। আমার হয়তো একটা নাম বলেছি। আমার এই মিনিংটা ছিল হোল জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের আদর্শের বিএনপিটাই আমরা চাই। ওই বিএনপি আমরা করি, ওই আদর্শের যারা বাহিরে তারাই ওলটপালট কার্যক্রম করে, যেটা তারেক রহমানের বক্তব্যেও বোঝা যাচ্ছে। যদিও এটা আপনি স্বাধীনভাবে বলতে পারেন, আমি কিন্তু আমার ভিতরে হ্যাঁ, এটাই ছিল। কিন্তু আমি আমি সবসময় চাইবো আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপিটা করেন। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শটাকে নিয়ে যদি আওয়ামী লীগ করতো, যদি হাসিনা লীগ না হতো, তাহলে একসাথে পুরো রাজনৈতিক দলটাকে পালাতে হতো না, গা ঢাকা দিতে হতো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অবশ্যই আশা রাখি যে ভালো কিছু একটা অপেক্ষা করুক।
আজকে গণ অধিকার পরিষদের ফারুক ভাই বলতেছে জাতীয় সরকার। জাতীয় সরকার আবার কি জিনিস, আমার তো মাথায় ঢুকলো না। জাতীয় সরকার হবে কিসের জন্য? এটা নিরপেক্ষ সরকার হবে, এখানে কোনো দলের ফ্লেভার থাকা যাবে না। আজকে বিএনপির একজন নেতা যদি জাতীয় সরকারের যদি কোনো একটা আসনে বসে, তাহলে সেটা হবে সবচেয়ে লজ্জাজনক এবং সবচেয়ে বেশি অনিরপেক্ষ একটি সরকার। দলীয় কোনো ফ্লেভার তারা কেন দিতে চাচ্ছে আমি জানি না। কি কারণে, তাদের কি ধরনের ষড়যন্ত্র, তাও আমি বুঝতে পারছি না। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে এই সকল বক্তব্যের সাথে, এই সকল ষড়যন্ত্রের সাথে বিএনপি পা দেয় নাই। আজকে জামাতের সাথে কথা বলছেন, আমরা তো একটা সময় 18 দলীয় জোটে ছিলাম। মহাসচিব পর্যায়ের একটা বৈঠকের কথা মনে পড়লো, খুব কম সময়ে আমি আপনাকে বলছি কথাটা। সে মহাসচিব, আমি তখন ন্যাপের মহাসচিব। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কেবল কারামুক্ত হয়েছেন সেদিন, এবং উনি দুপুরের দিকে একটা মিটিং কল করেছেন। সেখানে আমরা সব মহাসচিব পর্যায়ে সবাই বিএনপির অফিসে আমরা একটা বৈঠক করছি। সেখানে জামাতের তখন সে সময় অবস্থা ছিল না, সেই সময়টা গণতন্ত্র সেই সময়টা হচ্ছে আপনার কি বলে, শাহবাগের জন্য কি চলছিল, ওই যে আপনার এমরাত, এই সরকার যেন কি বলো এটাকে, জাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ, ওই টাইমটার কথা। তখন গণজাগরণ মঞ্চে বিশাল অবস্থা, মানে তারা তো আন্দোলন করছে, এর ভিতরেই এই মিটিং। সেই মিটিং হুম। এ মাননীয় বিএনপির মহাসচিব এসে বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছেন যে আমরা আমাদের 18 দলীয় জোটের একটা সমাবেশ করতে হবে, এবং এটা ঠিক করা হলো বিএনপির অফিসের সামনে। সেই হুম। মিটিং এর মধ্যে একটা প্রশ্ন উঠলো যে আমরা কি তাহলে ব্যানার নিয়ে আসবো নাকি আমরা ব্যানার নিয়ে আসবো না। কারণ সেই সময়টায় মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, যেখানে আপনার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, তারপরে আপনার কাদের মোল্লা, তারপরে হচ্ছে কামারুজ্জামান, ওনারা হচ্ছে তখন বিচারের কাঠগড়ায়। এবং কাদের মোল্লার বিচারের রায়কে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ সেখানে মানে আপনার আন্দোলন করছে। সেই সময়ের ঘটনা আমি আপনাকে বলছি। তখন একজন বলল যে হ্যাঁ, আমরা সবাই তো ব্যানার নিয়ে আসবো, আমরা ইন্ডিভিজুয়াল ব্যানার নিয়ে আসবো প্রত্যেকটি রাজনৈতিক দলের। হুম। তখন একটা রাজনৈতিক দল এখানে আপত্তি তুললো, বলে যে না, ব্যানার আনা যাবে না। কয় কেন? কারণ এই মুহূর্তে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, এই জায়গাটায় মনে হয় না আমাদের সব ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দলগুলো ব্যানার আনা ঠিক হবে। কয় কেন? তখন তো জামাত তো তার ব্যানার নিয়ে আসবে, সে ব্যানারের মধ্যে নিজামী সাহেবের ছবি থাকবে, গোলাম আজম সাহেবের ছবি থাকবে, সেখানে আপনার কি বলে কামারুজ্জামান সাহেবের ছবি থাকবে, এখানে লেখা থাকবে যে অবৈধ ট্রাইব্যুনাল বন্ধ করো, যুদ্ধ অপরাধীদের, এটা বিএনপির জন্য ক্ষতিকারক। এবং বিএনপি সেটা রাজি হলো। এখন ব্যাপার হচ্ছে যে অনৈক্য কৈক্য যে কথাই আপনি বলেন না কেন, ভিতরের কথা যদি, এটা বলা ঠিক না, কোনো বৈঠকের কথা জনসম্মুখে বলা এটা সবচেয়ে বেশি অপরাধের কাজ, যেটা আমি আজকে করলাম। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম কথাটা এই কারণে, আজকে যদি বিএনপি তার সঠিক পথে ফিরে আসতে, আমি মনে করি তার সদয় বুদ্ধির উদয় ঘটেছে। সে 71-এ চিহ্নিত যুদ্ধ অপরাধীদেরকে রাজনীতিতে যদি ভিড়তে দেয়, তাহলে এটা যে কত বড় ক্ষতির কারণ হতে পারে, এটা এখন সে উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, যদিও এই সরকার, তারাই তাদেরকে মন্ত্রী বানিয়েছে, সবই করেছে, কিন্তু দেখেন, যারা স্বাধীনতার চেতনা, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে নাই, তারা 53 বছরেও এই দুটি রাজনৈতিক বড় দলের, হয় শেখ হাসিনা নয় খালেদা জিয়া, তাদের উপরে ভর করে তাদের। পরশ ভাই, আমার একটা প্রশ্ন আছে। চিহ্নিত আমি, মানে মুক্তিযোদ্ধা বিরোধী বলতে কাদেরকে মিন করতেছেন এখন 53 বছর পর? একটু যদি খোলাসা করেন। হ্যাঁ, আমি তো আমার বক্তব্যে আমি বলছি, আমি বক্তব্যে না না, বলছি, এই আমার যে এখন বক্তব্যে না। বললেন যে বিএনপি আমি যদি, বলছি, আমি বলছি তো। ফজল ভাই, একটু 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 আপনি এটা কথাটা কারা শুনুন কারা আপনার। সেটা জানতে চাই। কারা আছে হ্যাঁ, এরকম সেটা, বাংলাদেশে? উনি এখন বলেছেন, আছে কারা? উনি বলছেন, উনি বলেছেন। হুম। আচ্ছা। আমি না, আমি আপনার, যেহেতু আপনি বিএনপি করেন, আপনি বিএনপি নেতার দিকে বলি কথাটা। আপনার বিএনপি নেতাই বলেছে আপনাদের 71-এর জামাতের ভূমিকা কি সেটা বলুক আপনাদের হুম। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনাদের আরেকজন নেতা বলেছেন যে ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, এই মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের, সেটা কন্টিনিউ হওয়া উচিত। তা এটা তো এদের আপনাদের কথা। এই যে এদের এই বক্তব্য এটা তো আমাদের জনগণ কথা না। ভালোভাবে নিয়েছে না নেয় নাই সেটা বলেন। না, জনগণ কিভাবে নিয়েছে এটা বিএনপির বক্তব্য, বিএনপি এটা বুঝতে পারবে, কিন্তু আমি জনগণ রাজনৈতিক ভালো না, দলের একজন এটাই বলছি বক্তব্য আমি, হিসাবে এজন্যই জানতে আমি এটাকে চেয়েছি। শতভাগ এজন্যই আমি জানতে চেয়েছি পরশ শতভাগ ভাই, আমি এটাকে। জনগণ এটা ভালোভাবে নেয় নাই, আমিও নেই নাই। আমি সেজন্যই ওই কথা উচ্চারণ করে বক্তব্য দিয়েছি যে এই দেশে আর এই ডিভাইডেশনের এই রাজনীতি করা যাবে না। এটা আওয়ামী লীগ চায়, জামাত বিএনপি কোন্দল লাগিয়ে দিয়ে বাংলাদেশটাকে ম্যাচাকার করতে চায়। ওই ধান্দাবাজি করতে যাতে না পারে, সেজন্যই আরো ঐক্য হওয়া দরকার। কিন্তু আপনিও যদি এখন বলেন
যে বিএনপি বড় ভুল করবে এই জাতীয় মানুষদেরকে আবার সাথে নিলে? ওই জাতীয় মানুষ কে আছে বেঁচে সেটা বলেন। আচ্ছা, 53 আমার বছর আমার পরে আপনি ফয়জুল ভাই, কাকে ফয়জুল ভুল ভাই, ফয়জুল ভাই, ফয়জুল আমাকে ভাই, বুঝাইতে আপনি চাচ্ছেন? আপনি কি আপনি পড়ার আমাকে ভাষা দেখে আওয়ামী আপনি লীগের আমাকে বাইরে একটু মনে করেন? বলতে দেন। তিনি তো নিজে আওয়ামী লীগের, আপনি আমাকে একটু বলতে তিনি দেন, তো চাইবেনই। ঠিক আছে? সুতরাং আওয়ামী আপনি লীগের লোক আমাকে তো বাংলাদেশে এক চাইবেই রাজাকার বিএনপি শব্দ জামাতের মধ্যে উচ্চারণ করে, একটা তৈরি হোক। এক রাজাকার শব্দ যে উচ্চারণ করে আওয়ামী লীগ হোক। হাসিনার পালাতে হয়েছে। আমি ওই কথাই বলছি, বিএনপির এমন আচরণ করা যাবে না যেই আচরণকে জনগণ ক্ষুব্ধ হয়। আপনি নিশ্চিত থাকেন এই দেশে যারা যত বেশি গালি দেবে রাজাকার উচ্চারণ করে আলবদর, কারণ জনগণ প্যানিক হয়ে গিয়েছে, টু মাচ হেডেক হয়ে গিয়েছে, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করে। সেজন্যই আমি বারবার উচ্চারণ করে বলছি, বিএনপির উচিত হবে না এই ধরনের শব্দ চয়ন করা। সে যদি কোনো এমপিও বলে কিংবা বিএনপির মহাসচিবও বলে, আমি সেটার প্রতিবাদ করবই। আমি এজন্য তো আপনার আগেই আমি সমালোচনা করলাম। কিন্তু আপনাকে দেখছি আপনি উল্টো আরো আমার দলকে উপদেশ দেওয়ার চেষ্টা করছেন যাতে এই জাতীয় লোকদের সাথে সম্পর্ক না রাখে। আরে ওই জাতীয় লোকটা কে সেটা বলেন। নাই তো কেউ। আপনি তাহলে কি জামাতকে বলছেন কিংবা আর কাউকে বলছেন সেটা একটু খোলাসা করে বলেন। আপনি তো আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না। হ্যাঁ আমি বলুন, সরাসরি তো পরের কথায় কথাটাই বলুন। বলবো। আমি হ্যাঁ তো বলুন। জামাতের কথা বলতাম, আমি তো পরের কথাটা তো আমি জামাতকে বলতাম। হুম। এটা তো আপনাদের দল তো, এখন শুনেন একটা কথা বলি আপনাকে। মিজানুর রহমান আজহারী সাহেব, উনি অত্যন্ত সুচিন্তিত একজন ইসলামী চিন্তাবিদ। উনি যখন একটা কথা বলছে যে এক দল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনাদের গায়ে লাগছিল কেন? উনিকে নাম করে বলছিল? তো এটা কি বোঝা যায় না কাদের কথা বলে? বোঝা যায়। তা আপনারা বিএনপি যখন ওই ধরে একাত্তরের ব্যাপারে যখন আপনারা বলেন স্বাধীনতার বিরুদ্ধে কারা, তো ওটা তো ওনাকে নাম বলতে হয়, ওটা গায়ে লাগতেছে কেন? আমি তো এখনো বলছি, আমি এখনো বলছি, বিএনপির সদয় বুদ্ধির উদয় ঘটেছে। তারা হুম। যদি স্বাধীনতার চেতনাকে নিয়ে যদি সত্যিকারে এখন যদি রাজনীতি করতে আসে, দেশের জনগণ তাদেরকে আবারও গ্রহণ করে নিবে। বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল আপনি পাবেন যে স্বাধীনতার চেতনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হয়েছে বা তাদের ঘোষণাপত্রে নাই? আপনি এরকম কোনো দল পাবেন না। প্রত্যেকটি বিএনপি রাজনৈতিক দলই যতদিন ইসলামপন্থীদের এখন সাথে ছিল, যতদিন ডানপন্থী মানুষ নিয়ে কাজ করেছে, ততদিনই ক্ষমতায় এসেছে। যতদিন বামপন্থীদের খপ্পরে পড়েছে, ততবারই বিএনপির পতন হয়েছে। এটা নিয়ে নতুন কোনো ইতিহাস নাই। অতএব এই ইতিহাস যাক, এগুলো ভালো হলে হয়েছে। আমি আপনারা ফয়জুল ভাই, আমাদের ফয়জুল দলটাকে ভাই, আপনি বিপদে ফেলাইয়েন আমাকে না। যদি এটাই কথা আমার বলতে অনুরোধ। না দেন, আপনি খুব ভালো হয়েছে, বুঝলাম আমি। বিএনপি থেকে আজকে জামাতের অবস্থা আজকে খুবই ভালো। আমার মনে হয় জামাতে ইসলামী যদি বিএনপি কে সুযোগ দেয়, তাহলে হয়তোবা তারা ভোটে জিতে আসতে পারে, কিছু সিট নিয়ে আসতে পারে আর কি, যেটা আমি বুঝলাম আর কি। আপনারা লেজে গপরে রাজনীতি করতে যেয়েন না। আপনাদের কিছু ভুল ভ্রান্তির কারণে, আপনাদের কিছু কিছু অতি রঞ্জিত ব্যাখ্যার কারণে হুম। রাজনীতি বিপদগ্রস্ত হচ্ছে, যেটাতে প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গনে আপনার সেটা আঘাত করছে। এখন দেখেন, আজকে আমি একটা কথাই বলবো, জাতীয় ঐক্যের প্রশ্নে যদি ডক্টর ইউনূস সরকারকে কাজ করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলকেই তাকে আমন্ত্রণ জানাতে হবে। আজকে আপনার গণ অধিকার পরিষদ যারা বলছে, তারা কোন কোন রাজনৈতিক দলের নাম বলে দিচ্ছে, এদেরকে এদেরকে ডাকা যাবে না, ঠিক হুম। আছে? ওটা গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি প্রেসক্রিপশন মেনে যদি রাজনীতি ওইভাবে যদি তারা করতে চায়, তাহলে সত্যিকার অর্থে এখন যে বিপদের মধ্যে আছে, সেই বিপদটি আরো বেশি ঘনীভূত হবে। এটা এখন আর চলতে দেওয়া যাবে না। আমরা মনে করছি যে ইউনূস সরকারের চারিপাশে যেই সকল রাজনৈতিক দলগুলো, বিএনপি বাদে, যারা তাদেরকে নিয়ে একটি চক্র তৈরি করার চেষ্টা করছে, এই হুম। জায়গা থেকে বের হয়ে আসার এখন একটা রাজনীতি করার বড় একটা সুযোগ এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে আসছে। আমরা জাতীয় ঐক্য চাই। আমি আপনাকে বলি, যদি ডক্টর ইউনূস যদি সকল রাজনৈতিক দলকে ডেকে একটা প্ল্যাটফর্মে বলে, সাগর ভাই, যে আপনারা যা করেছেন তা ভুল হয়েছে কিনা, সবাই স্বীকার করবে। আরে বাবা, 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করাটা ভুল হয়েছে, আপনারা আপনার ব্যাখ্যা অনুযায়ী বলছেন, আমার রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমি বলছি। 2018 সালের নির্বাচনে যে বিএনপি গেল, 7 জন তার সংসদ সদস্য ছিল, তার বুঝতে 4 বছর লাগছে। আর আপনি আমাকে 6 মাসে বুঝতে বলতেছেন যে আমার কি করা দরকার, কি আমি বুঝবো কিভাবে? 4 বছর পরে যা পদত্যাগ করছে, তা 4 বছর পরে তাকে পদত্যাগ করতে হবে কেন? আমার তো ছোট দল বাদ দেন, কিন্তু বিশাল বড় দল। 4 বছর পরে যা বলতেছে যে ভুল হয়েছে, আমরা জাতীয় সংসদ থেকে কি পদত্যাগ করে এসে এই যে ঢাকার এই যে কি বলে গোলাপসার মাজারের এই গোলাপ, এই যে কি বলে গোলাপবাগ, এখানে এসে মিটিং এর মধ্যে এসে বললো আমরা করবো, ও তার লাগছে 4 বছর। আর আপনারা নতুন নতুন এসে আপনারা অনেক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন
এই ব্যাখ্যাতে দেশ চলবে না। আমরা চাই জাতীয় ঐক্য, সংস্কার, নির্বাচন দুটি একই গতিতে চলতে হবে। তবে তার আগে সংস্কারগুলো বেশি প্রয়োজন। কিন্তু সবচেয়ে মজার জিনিসটা কি জানেন? কি সংস্কার হবে বলতে পারতেছি না। কি সংস্কার? সংস্কারের কোনো দৃষ্টিভঙ্গি আমি এখানে খুঁজে পাচ্ছি না। জি। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি, মূল সমস্যাটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনি না বলবেন আমি কতদিন থাকবো, ততদিন পর্যন্ত সংকট আরো বেশি বাড়বে। আপনি নির্ধারিত করে বলে দেন আপনি কতদিন বলেছে সরকারে বলেছে থাকবেন। তো বলেছে আপনি যে এই বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতেই ইয়ে দিতে চায়, নির্বাচন দিতে চায়, এটা বলেছে। হুম। আচ্ছা, বলেছে, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছি না কেন? কারণ আমরা অভ্যস্ত না এইভাবে। মানে সংবিধানে এইভাবে চলে না কখনো। আমাকে নির্ধারিত করে বলতে হবে, যেটা আমার নলেজে নাই, যে আপনি কতদিন থাকবেন। আমার সংবিধানকে আপনি রেখে আপনি নিয়ে আপনি শপথ নিয়েছেন, কিন্তু আপনি স্পষ্ট করছেন না। তাহলে এখানে তো একটা কিন্তু রয়ে গেল। কিন্তু রয়ে গেল কি কারণ? আপনি কি চাচ্ছেন যে একটা দীর্ঘমেয়াদী একটা মানে অনির্বাচিত সরকার দেশটা, রাষ্ট্রটা পরিচালনা করুক? এটা তো কারোর জন্য মঙ্গলজনক হবে না। তো আমি আশা রাখবো যে জনগণ, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের দর্শক, আপনারাই জনগণ, আপনারাই নির্ধারণ করবেন যে কাদের দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কাদের দ্বারা দেশের মঙ্গল হবে। এখানেই আপনারা, জনগণ, আপনারা এখানে রায় দিয়েন না। একটা জি। কথা বলেন না যে অপরাধের আগে মিডিয়া ট্রায়াল হয়ে যায়। তা আপনার দর্শকদেরকে বলবো, আমরা যদি ভুল ত্রুটি করে থাকি সেটার ক্ষমা আপনারাই দেখবেন, সেটার বিচার আপনারাই করবেন। কিন্তু ধন্যবাদ। কোনো রাজনৈতিক দলকে সেটার বিচার ভাগ আপনারা দিবেন না। এতে করে মানে প্রতিপক্ষ বাড়বে, অশান্তি বাড়বে। আমরা প্রতিটি বিচার এই জনগণের হাতে ছেড়ে দিতে চাই। এই জনগণই করুক বিচার, কারা থাকবে কারা থাকবে না, কাদেরকে তারা আনবে কাদেরকে তারা আনবে না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের মতামত চাই, আপনারা আপনার মতামত জানাবেন, অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা অনেক গভীরে পর্যালোচনা করছি বিষয়গুলিকে।